Bonsoir, monsieur. Bonsoir. Comment allez-vous? Oui, Je vais bien. je vais bien. Oui, Oui. Je vais bien. je vais bien. Je vais bien. Bien. Bien, ça veut dire good. Et je vais. I'm going well. I'm doing good. I'm doing good. Je vais bien. আপনি কি প্রশ্নটা করলেন? Comment allez-vous? Comment Comment allez-vous? allez-vous? Comment allez-vous? Oui. Ok, on attend quelques minutes. On attend. Attendre. On On a attend. কিন্তু ভিন্ন। হচ্ছে ইনফর্মাল উই বুঝায়, যেমন এই যে আমরা দুইজন আছি, জি, আমরা ইনফর্মালি যখন কথা বলবো সেটা হচ্ছে মানে উই। আমরা একটা পড়েছিলাম নু। নু মানে উই, জি, রাইট? জি। কিন্তু অন ইনফর্মাল সিচুয়েশনে শব্দের অর্থ হচ্ছে উই। ওকে, তাহলে আমি বললাম অনাত। অনাত। আত মানে হচ্ছে টু ওয়েট, অপেক্ষা করা। অনাত। উই ওয়েট। Okay, so we can wait. Although we wait pour quelques minutes, for some quelques minutes, some minutes. Okay, on attend quelques minutes pour les autres, pour les autres. ভু ভু মানে তো হচ্ছে For ইউ। for pour ও পু। pour les autres, for the others. On attend quelques minutes pour les autres. ওকে, আমরা 4 মিনিট অপেক্ষা করব। 9:10 আমরা ক্লাস শুরু করব। কেমন? আচ্ছা, আমি এর মধ্যে আপনি বলেন জি। আপনার কোনো ধরনের ডিফিকাল্টিস তৈরি হচ্ছে কিনা, বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা, শেয়ার করতে পারেন। আহ আপাতত আহ, এখন ডিফিকাল্টি বলতে গেলে মোটামুটি রিডিং করতে পারছি, কিন্তু মানে অর্থ সবকিছু বুঝতে পারি না। এই তো অর্থ কিছু। আপনি 2 দিনে কিভাবে বুঝবেন? জি। তাহলে বাকি কোর্সের বাকি সময়গুলোতে আপনি কি করবেন? তাই না? সেইটাই। হ্যাঁ, এই তো আমার কাছে কিছু কানাডিয়ান প্রোডাক্ট আছে। এগুলোতে মানে হচ্ছে কানাডায় আবার করে কি, প্রথমে ইংলিশ লেখা থাকে, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়। আমি হ্যাঁ। ওইগুলো পড়ার ট্রাই করছি। আগে হচ্ছে পড়া ট্রাই করতাম, তখন তো প্রোনাউন্সই করতে পারতাম না। এখন একটু ট্রাই করছি যে হচ্ছে মানে অন্তত মিনিং আর প্রোনাউন্সিয়েশন, তা শিওর না যে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হচ্ছে কিনা। প্রনাউন্সিয়েশন চেক করবেন, ওই ওয়ার্ড রেফারেন্সে গিয়ে চেক করবেন। জি, যে কোনো শব্দ যে কোনো জায়গা থেকে পিক করবেন, পিক করে ওয়ার্ড রেফারেন্স দিয়ে ওখান থেকে সাউন্ডটা শুনে নেবেন। কারণ শুরুর দিকে আপনার সবচাইতে ফোকাসের যে বিষয় সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। জি, এটা যদি ফোকাসিং এর বিষয় না হতো আমি শুরুর ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আসতাম না। কারণ এইভাবে আমিও পড়ি নাই, মানে যেভাবে আপনাদের পড়াচ্ছি, যে সব প্রনাউন্সিয়েশন একসাথে দিয়ে আপনাদেরকে একটা রাস্তায় উঠিয়ে দেওয়ার মতো একটা বিষয়। হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে হয় নাই। আমি অনেকদিন যাবৎ মানে যখন থেকে পড়ানো শুরু করেছি, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন মেথড অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, জি, সেই 2019 সাল থেকে পড়াচ্ছি। জি, তো মেথড গুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমার কাছে বারবার যে জটিলতা মনে হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টরা 3-4 মাস সময় অতিবাহিত করে, 6 বছর, 6 মাস, 1 বছর পার হয়ে যায়, উচ্চারণ করতে পারে না। জি, তাহলে যে ব্যক্তি, যে স্টুডেন্ট কোন একটা ভাষা পড়তে জানে না, সে তো কোনোদিন বই ধরারও চেষ্টা করবে না নিজে নিজে, কারণ ভয় পাবে। কারণ
অনেক সময় কি হয়, গ্রামার বিষয়গুলোতে খেয়াল করেন যে আপনি যদি ইংলিশ একটা গ্রামার জানেন না, কিন্তু আপনার কাছে বই আছে, আপনার জি কাছে গ্রামারের একটা বই আছে, আপনি চাইলেই ওইটা সেলফ স্টাডির মাধ্যমে কমপ্লিট করতে পারেন। জি আমি আমার ক্ষেত্রেই বলি, মেজর যে গ্রামার গুলো আছে বিশেষ করে আহ, এই যে প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, মানে ইংলিশের কথাই বলছি, যখন আমি পড়েছিলাম অ্যাক্টিভ প্যাসিভ বা হচ্ছে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এই যে মানে কঠিন টপিক গুলো, এগুলো কখনো আমি টিচারের কাছে যাইনি, কারণ ততদিনে আমি অলরেডি ইংলিশের বেস আমার হয়ে গেছে। ইংলিশ কিভাবে পড়তে হয় সেটা জানি, এবং বাংলিশ অনেক বই আছে। হ্যাঁ, বইয়ের তো বাজারে অভাব নাই। এই সবকিছু দেখে আমি নিজে নিজে এই বিষয়গুলো পরবর্তীতে স্টাডি করে এটা ডেভেলপ করেছি। হ্যাঁ, এমন না যে হচ্ছে আমি মানে A to Z টিচারের কাছে পড়েছি, প্রয়োজন হয় না, কারণ আপনি যখন একটা অ্যাডাল্ট বয়সে এসে আপনি কোনো একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনার শুধু গাইডলাইনের দরকার, আপনার ওই ল্যাঙ্গুয়েজ শেখানো বা হচ্ছে গ্রামার বাই গ্রামার বোঝানো দরকার হবে না, তাই না? আমি যদি আপনাকে বলি এখন, মনে করেন এখন তো উচ্চারণ, মনে করেন আমি ধরে নিলাম যে আপনি পারেন। হ্যাঁ, এখন আপনাকে যদি একটা ফ্রেঞ্চ গ্রামার বুক দিয়ে বলা হয় যে এই টপিকের উপর আগামীকাল পড়াশোনা করে আসবেন, আমার মনে হয় আপনি 70 থেকে 80% ক্লিয়ার করে আসতে পারবেন, মানে গ্রামার টপিকটা আপনি জি পরে নিজে পড়ে বুঝতে পারবেন যে এখানে কি বিষয় আলোচনা হচ্ছে, গ্রামার ফাংশন গুলো কিরকম, গ্রামারটা কিভাবে কাজ করে, দুই একটা এক্সাম্পল দেখবেন। হয়তোবা প্র্যাকটিসের অভাব থাকতে পারে, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়টা, এটা আপনি নিজে নিজে ক্লিয়ার করতে পারবেন যদি ওই ভাষায় আপনি পড়তে জানেন, তাই না? জি এরকমটাই তো হয়। এই দিকটা বিবেচনায় রেখে আমরা পরবর্তীতে ওই যে বললাম বিভিন্ন সময় বিভিন্ন মেথড অ্যাপ্লাই করেছি, ফাইনালি আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা প্রথম ক্লাসগুলোতে প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করব। এতে করে আমার যদি দুইটা ক্লাস বেশিও লাগে প্রবলেম হবে না, কারণ আজকে যদি আমি গ্রামার মানে উচ্চারণ না শিখিয়ে 10টা ক্লাস নেই, 11তম ক্লাসে গিয়ে যদি দেখি আমার স্টুডেন্ট এখনো পড়তেই পারে না, জি সেটা তো আমার কাছেই লজ্জাজনক, তাই না? জি যে 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে, এখনো আমি কিভাবে পড়তে হয় এটাই শেখাতে পারলাম না। জি এই কারণে আমরা শুরুতেই প্রনাউন্সিয়েশনটা দিয়েছি, এবং আপনাদেরকে বারবার এটাও আশ্বস্ত করি যে ডিমোটিভেটেড না হয়ে এই জায়গাতে মোটিভেটেড থাকেন, ধৈর্য ধারণ করেন, কারণ এই বিষয়গুলোই আমরা বারবার পড়বো, সেটা রিডিং এর মাধ্যমে হোক অথবা লিসনিং এর মাধ্যমে হোক, হ্যাঁ, রাইটিং এর মাধ্যমে হোক, এই বিষয়গুলোই বারবার আসবে। তো এগুলো শুরুতে দেখে নেই, আমরা তো এমন না যে ছোট বাচ্চা যে মানে বারবার একটা বিষয় বলার মাধ্যমে শোনার মাধ্যমে প্র্যাকটিস করাতে হবে, এমন তো না। আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইনটা ফলো করবেন, নোট করে রাখবেন, যখন ভুলে যাবেন সেটা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি কোন জায়গায় ভুলে গেছেন, কেন এটা ভুল হচ্ছে, এরকম নিয়ম ছিল কিনা, নিয়ম পড়েছি কিনা, কারণ ফ্রেঞ্চ গ্রামারটা অনেকটা স্ট্রাকচার স্ট্রাকচার বেস। হ্যাঁ, আপনি শুরুর দিকে যে নিয়মগুলো পড়ছেন, আপনি যখন মিডলে যাবেন বা শেষের দিকে যাবেন তখন এই গ্রামার গুলোই বা এই ফাংশন গুলোই কাজ করবে। এমনও মাঝখানে এমন কিছু গ্রামার আছে যেটা মানে এই যে শুরুতে উচ্চারণকে ঠিক রাখতে গিয়ে ভিতরে একটা এমন গ্রামার আছে যেটা চেঞ্জ হয়ে যায় শুধু উচ্চারণকে ঠিক রাখার জন্য, মানে ওইটার আলাদা কোনো কারণ নাই যে এটা এরকম কেন, একটা গ্রামার ফাংশন যে এটা এরকম কেন, ওখানে একটাই কারণ, সেটা হচ্ছে আমি যদি এরকমটা না করি এখানে উচ্চারণ ঠিক থাকছে না। তাহলে চিন্তা করেন তারা কতটা মানে স্ট্রাকচারড হলে এই বিষয়টা নিয়ে আসতে পারে, যে শুরুর দিকের একটা প্রনাউন্সিয়েশনের উচ্চারণের কারণে তারা একটা গ্রামার চেঞ্জ করে দিয়েছে, মানে সেটাকে ব্যতিক্রম করে দিয়েছে যে এখানে এই গ্রামারটা এইভাবে কাজ করবে না, কারণ আমরা শুরুতে
উচ্চারণ শিখেছি, উচ্চারণের নিয়ম অনুযায়ী এটা এরকম উচ্চারণ হওয়ার কথা, রাইট? জি কিন্তু ইংলিশে সেটা হয় না। ইংলিশে দেখেন আপনার একেকটা শব্দের উচ্চারণ একেক রকম, রাইট? জি WRITEN মানে ডাবল TEN, রিটেন। রিটেন WRITE, রাইট। রাইট ওখানে WRI কি হইল, রি হইল, মানে এটা যদি স্ট্রাকচার ফলো করতো তাহলে ওইটা রিটেন, এটা রিড হইতো, কিন্তু এটা রাইট, ওইটা রিটেন রিটেন। জি এরকম হাজারো ওয়ার্ড আছে যেগুলো কোনো স্ট্রাকচার ফলো করে না। মানে ইংলিশটা অনেকটাই মানে ফ্রেঞ্চের তুলনায়, আমি বলছি না যে ইংলিশটা মানে নন স্ট্রাকচার এরকম কিছু না, জাস্ট কম্পারেটিভলি যদি আলোচনা করি তাহলে স্ট্রাকচার বেসড গ্রামার বলি বা ল্যাঙ্গুয়েজ বলি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ, মানে ইংলিশের তুলনায় হুম, অনেকটা স্ট্রাকচার ফলো করে। এবং এটা জানেন কিনা যে ইংলিশের, মডার্ন ইংলিশের যে এইজ, এটাকে বলা হয় 600 বছরের কাছাকাছি, অ্যারাউন্ড 600 ইয়ার্স। আর ফ্রেঞ্চ প্র্যাকটিস হয়ে আসছে 1800 বছর ধরে, 1800 ইয়ার্স। তো এত বছর ধরে প্র্যাকটিস হয়ে আসা একটা ল্যাঙ্গুয়েজ, মানে তারপরে থাকবে কিছু ভ্যারিয়েশন তো থাকবেই, কারণ সবকিছু তো আর স্ট্রাকচার অনুযায়ী হবে না। সেগুলো আমরা আলাদাভাবেই পড়বো, যেগুলো স্ট্রাকচারের বাইরে, তবে অনেকটাই স্ট্রাকচারের ভিতরেই পাবেন। মানে শুরুর দিকে যেগুলো পড়ছেন এগুলো ভালোভাবে পড়েন, দেখবেন যে পরবর্তীতে এনজয় করবেন ল্যাঙ্গুয়েজটা। ফরাসি ভাষায় বলা হয় ফ্রেঞ্চ ইজ আ রোমান্টিক ল্যাঙ্গুয়েজ, মানে ফ্রেঞ্চটা ইউরোপের ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে এটাকে বলা হয় রোমান্টিক ল্যাঙ্গুয়েজ। তবে যারা এসে দুই একটা ক্লাসে মানে অথবা ইউটিউবের দুই একটা ভিডিও দেখে, হ্যাঁ, যে কি উচ্চারণ করে তারা বুঝে না, হ্যাঁ, এরকম দুই একটা ভিডিও দেখে ডিমোটিভেটেড হয়ে তারা হচ্ছে ফ্রেঞ্চ পড়া বাদ দিয়ে দেয়, এরকম অনেক পাবলিক আছে। মানে পড়বে সিদ্ধান্ত নিয়েছে, ইউটিউবে দুই একটা ভিডিও দেখছে, মনে করেন উনি শুরুই করে নাই, এমন একজন স্টুডেন্ট যে হচ্ছে ইউটিউবে সার্চ করছে ভিডিও, সে ফ্রেঞ্চ পড়া শুরু করে নাই, জাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে পড়বে। সে মনে করেন একটা ভিডিও প্লে করছে B1 B2 বা C1 C2 লেভেলের, সে কিন্তু ডে মান্থ ইয়ার এরকম কোনো ভিডিও প্লে করেনি, সে একটা পডকাস্ট প্লে করেছে, অথবা ওই যে ফ্রেঞ্চ যে কি বলে পলিটিশিয়ান যারা আছে তারা যে ডিবেট করে বা হচ্ছে টক শো করে, এই ধরনের একটা ভিডিও সে প্লে করেছে। বলেন তো তার ক্ষেত্রে এটা কি হতে পারে? একজন ক্যাটাস্ট্রফিক মানে বিগিনারও না, আপনাদেরকে বিগিনার লেভেল বলা যাবে যখন আপনি 2 মাস শেষে মানে 2 মাসের কোর্স কমপ্লিট করবেন, তখন আপনি বিগিনার লেভেল কমপ্লিট করেছেন। সে নন বিগিনার, রাইট? মানে শুরুই করে নাই। সে যদি একটা পডকাস্ট শুনতে চায় অথবা কোনো একটা ডিবেট শুনতে চায়, আদৌ কি পসিবল? আপনার কি মনে হয়? যে ইংলিশের এবিসিডি জানে না, সে যদি ইংলিশের ডিবেট শুনে আর বলে যে এটা খুব বেশি কঠিন মনে হচ্ছে, এটা কেমন যুক্তিযুক্ত বিষয়? তবে আমরা মানে স্টুডেন্টদেরকে প্রেফার করি যে হচ্ছে ইউটিউব ভিডিও কম দেখবেন, মানে সবসময় ইউটিউব ভিডিও উপর বেস করে থাকবেন না। আমাদের অনেকে ধারণা আছে যে হচ্ছে আমাদের বাংলাদেশি পিপলদের মধ্যে দেখা যাচ্ছে 60% পিপল হিন্দিতে কথা বলতে পারে, কথা বলতে না পারলেও তারা হচ্ছে শুনে বুঝতে পারে। এমনও ক্ষেত্র বিশেষে তারা 100% ক্যাচ করতে পারে, এরকমও আমাদের শ্রোতা আছে বাংলাদেশি পিপলদের মধ্যে। কিন্তু তারা হয়তোবা হিন্দি লেটারের কিছুই জানে না বা লিখতে পারবে না, হিন্দি লেটার কতগুলো আছে সেটা জানে না, বা হিন্দি যেমন রাইটিং সে করতে পারবে না। আমার ক্ষেত্রে যেমন ধরুন আমি হিন্দি মানে
বোঝা এবং বলাটা আমার মানে খুবই স্মুথ। আমি এটার সংস্কৃতি ভাষার বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই আসলে আগাগোড়া জানিও না, দেখিও না, বুঝিও না আসলে। আচ্ছা, তো সেটাই হয় যে হিন্দিটা কেন বুঝি আমরা, কেউ কি বলতে পারবেন? মানে আপনি প্রথমত হচ্ছে ফ্রেঞ্চ, এটা এটা বাংলা ভাষার সাথে অনেকটা সিমিলার। সেকেন্ড হচ্ছে কি, রাইট। এটা আমরা ছোটবেলা থেকে মানে অনেক বেশি মানে মুভি নাটক দেখতে 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 এক একটা দিন এক একটা ওয়ার্ড ক্যাচ করতে করতে এটা আমাদের মানে ভাবে কানে বেশি শুনছি, আপনার সেই জন্য চলে আসছে। প্রথম যুক্তিটা বেশি যুক্তিযুক্ত দ্বিতীয়টার চাইতে, কারণ প্রথমটা যদি না হইতো, আপনি প্রথমে যেটা বললেন যে অনেকটাই সিমিলার বাংলার সাথে, এটা যদি না হইতো আপনি হুম, হাজার শুনে ওটা বুঝতে পারতেন না। জি। আপনাকে আমি 6 মাস 1 বছর সময় দেব, ফ্রেঞ্চ পড়া ছাড়াই আপনি ফ্রেঞ্চ মুভি দেখেন, সব মাথার দেখেন তিল মেরে আপনার ঢুকিয়ে যাবে। আপনার কতটা ডেভেলপমেন্ট হয়, 1%ও হবে না। আপনি ফ্রেঞ্চ শেখা শেখা ছাড়া আপনি যদি ফ্রেঞ্চ মুভি দেখে শিখতে চান হিন্দির মতো করে, আপনি 0%-এ পড়ে থাকবেন, এটা আমি লিখে দিতে হ্যাঁ, পারি। অবশ্যই। কেন? কারণ এই ভাষা জ্ঞান আপনার জানা থাকতে হবে তো, তাই না? হুম, হুম। তারা কি ভাষায় কথা বলছে, কোন ওয়ার্ডের জন্য মানে কি মিনিং বোঝাতে চাচ্ছে, এটা তো আপনাকে আগে বুঝতে হবে। তারপরে লেখাটা না না আপনি বুঝলেও সেটা, অ্যাটলিস্ট মিনিং হ্যাঁ, বোঝাটা ফ্যাক্ট, যে আমি যেটা মিনিং বলছি বোঝাটা আমি ফ্যাক্ট। কিছুটা মানে একটা লাইন পুরো বুঝতে না পারলেও অ্যাটলিস্ট আমি 20% বুঝতে পারলেও আমি বাকিটা আস্তে আস্তে ক্যাচ করা যাবে। আর কিছুই না বুঝলে তো সব শেষ। সেটাই। আবার তাদের ওয়ার্ড গুলো একেবারে ইউনিক, তারা তাদের ওয়ার্ড গুলো সব ফরেন, বাংলার সাথে কোনো মিল নাই, বা ইংলিশের সাথেও অনেকটা মিল নাই যে আপনি ইংলিশ থেকেও ক্যাচ করবেন, কারণ ইংলিশ আর ফ্রেঞ্চ উচ্চারণ টোটালি 100% আলাদা, উচ্চারণের কোনো মিল নাই। তো আপনি হুম। এটা শুনেও বুঝতে পারবেন না, বারবার শুনেও হাজার চেষ্টা করে বুঝতে পারবেন না, যদি আপনার ভাষা জ্ঞান না থাকে। হিন্দির ক্ষেত্রে এটা পসিবল হয়, কারণ হিন্দি অনেক ওয়ার্ড মানে বাংলার সাথে মিল আছে, কারণ হিন্দি বলি, এই যে আপনি বললেন সংস্কৃত মনে হয়, বা হচ্ছে এই যে পাকিস্তানের যে ফার্সি যেটা, হ্যাঁ, উর্দু যেটা। এই ভাষাগুলো একই গোষ্ঠী থেকে আসা, মানে সবগুলোই ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর, বুঝতে পেরেছেন? তো ইন্দো হুম। ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর হওয়ার কারণে আপনার এই ভাষাগুলোতে কিছু সিমিলারিটিজ আছে। আপনি এই যে ফার্সি যেটা বললাম, ফার্সিও শুনে বুঝতে পারবেন, কিছুদিন ট্রাই করলে আপনি ফার্সিও বুঝতে পারবেন, খুব বেশি কঠিন না। দেখা যাচ্ছে 10টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড ক্যাচ করতে পারবেন 2-3 দিন মানে টানা শুনলে, এরকম আস্তে আস্তে ডেভেলপ হবে। কিন্তু এগুলোর ইউরোপিয়ান যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোর ক্ষেত্রে এই টেকনিকটা কাজে মানে লাগবে না। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি তো বিগিনার লেভেলের স্টুডেন্ট, বা আপনি এক্ষেত্রে যারা যাত্রা শুরু করেছেন। যারা ইউরোপে থাকে সেক্ষেত্রে কি মানে যারা ফ্রেঞ্চ বা জার্মানি শিখে, ইতালি ফ্রেঞ্চ জার্মানি যেগুলো আছে, এগুলো কি কোনোটা কি কাছাকাছি নাকি এগুলো একটা একটা সাথে খুব কম? আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি। মানে যারা যেমন ধরেন আমরা আমাদের বাংলা ভাষা, তারপর আমাদের কলকাতার বাংলা, হিন্দি, এগুলো মানে সবকিছু পাশাপাশি হওয়ায় আমাদের মধ্যে যে হুম, ওয়ার্ডের অনেকটা সিমিলার আছে, উচ্চারণ সিমিলার। সেক্ষেত্রে যে যারা ফ্রান্সে থাকে, ওই ফ্রান্সের আচ্ছা, ভাষা, ইতালির ভাষা, জাপানির ভাষা, পোল্যান্ড, এগুলো কি কোনোটা সিমিলার আছে নাকি এগুলো আলাদা আলাদা? ওগুলো সিমিলার, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো সিমিলার। সিমিলার। হ্যাঁ, ও। এই এই আগ্রহের জায়গা থেকেই, আপনার এই কোয়েশ্চেনের জায়গা থেকেই আমি আমি তো ফ্রেঞ্চ টিচার, অন্য ল্যাঙ্গুয়েজ কোনোদিন টাচও করি নাই, পর্তুগিজ, হুম, ইতালিয়ান, যখন আমি এই বিষয়টা বুঝতে পেরেছি যে ভাষা এভাবে কাজ করে, আমি চিন্তা করলাম যে ইন্দো ইউরোপিয়ান ভাষাগুলোর মধ্যে যেমন মিল আছে, বাংলা, হিন্দি, সংস্কৃত বা ফার্সি, এগুলোর হুম, মধ্যে যেমন মিল আছে, তাহলে ওগুলো তো ল্যাটিন ভাষা থেকে, সবগুলো ল্যাটিন হুম, ভাষা থেকে, রাইট? হুম, সেটা পর্তুগিজ হতে পারে, ইতালিয়ান, স্প্যানিশ, জার্মান, আর হচ্ছে এই যে ফ্রেঞ্চ, এই সবগুলো ভাষা ল্যাটিন থেকে। তখন আমি চিন্তা করলাম কি, একটু ট্রাই করা যাক। আমি 10-15 মিনিটের একটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও প্লে করলাম, এবং ভিডিওটা প্লে করেছি আমার মানে জানা টপিকের উপর, কারণ অজানা টপিক তো কোনোদিন বুঝতে পারবো না, হুম, রাইট? জানা টপিকে, যেমন কোন একটা গ্রামার, যে
মনে করেন পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে কাজ করে। তো এটার এক্সপ্লেনেশন আমি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে শুনেছি। আমার অলরেডি ওইটার সম্পর্কে ধারণা আছে। তো যখন আমি শুনলাম, দেখতেছি যে আমার ফ্রেঞ্চের সাথে 70 থেকে 80% সিমিলারিটিস আছে। মানে একটা কথা, অনেক বেশি। একটা সেন্টেন্স বললে হয়তো বা আমি 2-একটা ওয়ার্ড বুঝতে পারছি না, কিন্তু বাকিগুলো বুঝতে পারছি যে এটা বলতে চাচ্ছে। মানে ক্যাচ করতে পারি, অনুমান করতে পারি। এটা তখন স্কিপ করলাম যে ঠিক আছে, তাহলে এটার সিমিলারিটিস আছে। এরপরে চলে গেলাম পর্তুগিজে। পর্তুগিজেও সেম। পর্তুগিজে ট্রাই করেছিলাম নাম্বার। ফ্রেঞ্চের যে নাম্বার সিস্টেম আছে, পর্তুগিজের হুম। নাম্বার সিস্টেম কি রকম। দেখি যে কেউ যদি উচ্চারণ করে, মানে পর্তুগিজ ভাষায় কোনো নাম্বার উচ্চারণ করে, সে যদি ফ্রেঞ্চ জানে, সে ক্যাচ করতে পারবে এটা কোন নাম্বার। মানে 90% ক্যাচ করা সম্ভব। আপনাদেরকে প্রয়োজনে একদিন দেখাবো যে এগুলো আসলেই কিরকম। এরকম ভাবে স্প্যানিশ ট্রাই করেছি, 3টা ল্যাঙ্গুয়েজ ট্রাই করেছি। হ্যাঁ, আর জার্মানটা একদিন ক্লাসও করেছি আমি আমাদের আমাদের প্রতিষ্ঠানেই। আমাদের তো জার্মান ল্যাঙ্গুয়েজেরও আছে। তো 2 দিন ক্লাসে ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আহ, কিছুটা ইউনিকনেস আছে, তবে খুব বেশি কঠিন হবে না। মানে ভার্বের কনজুগেশন বলি অথবা গ্রামার স্ট্রাকচার বলি, এগুলো সেম সেম প্যাটার্ন অনুসরণ করে সব ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলোই। বুঝতে পেরেছেন? এজন্য কখনো নন বিগিনার বা হচ্ছে এরকম হয়ে যদি কেউ ডিবেট শুনে, সে কোনোদিন এটা বুঝতে পারবে না। অতএব তার ন্যূনতম ভাষা জ্ঞান জানা থাকা দরকার, তারপরেই সে কোনো একটা বিষয় শুনে বুঝতে পারবে। এখন আপনি যখন লার্নার, আপনার লার্নার হিসেবে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি কখনোই লেভেল স্কিপ করে কোনো ভিডিও দেখবেন না। ভিডিও দেখবেন, আপনার ফ্রি টাইমে আপনি ভিডিও দেখতে পারেন, আমরা সাজেস্ট করি যে আপনি ভিডিও দেখেন, কিন্তু এমন ভিডিও না যেগুলো আপনার লেভেলের না, এমন ভিডিও দেখা যাবে না। যেমন আপনাকে আজকে আমি আমরা অনুমতি দিলাম মানে যে আমরা ইউটিউব যতটুকু ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, যতটুকু আমরা শিখছি এখন পর্যন্ত ওগুলোর উপর একটু দেখে দক্ষতা বাড়ানো যেতে পারে। সেই লেভেলের উপর বেস করে যতটুকু, মানে যেই ভিডিওগুলো শুট করে আপনার লেভেলকে, সেই ভিডিওগুলোই দেখতে হবে। হ্যাঁ, আপনি A1 এর স্টুডেন্ট হয়ে আপনি কখনো ডিবেট শুনবেন না। ওকে, আপনি A1 এর স্টুডেন্ট হয়ে কেটে দাও। A1 এর স্টুডেন্ট হয়ে আপনি কখনো ওই B1 B2 এর যে কনভারসেশন আছে এই ধরনের কোনো কিছু শুনবেন না। আপনার দরকার লেভেল ওয়াইজ কিছু ভিডিও। যদি লেভেল ওয়াইজ ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে ইউটিউব ভিডিও দেখবেন, আদারওয়াইজ ইউটিউব ভিডিও আপনার জন্য না, যতদিন আপনি ফ্রেঞ্চ শিখছেন। এর পিছনে একটা কারণ বলি, কারণ ইউটিউব ভিডিওতে যারা ভিডিও আপলোড করে তারা কন্টেন্ট ক্রিয়েটর, নট ইউর ইনস্ট্রাক্টর। এবং যারা ইনস্ট্রাক্টর তারা ফুল কোর্স কোনোদিন প্রোভাইড করবে না। আমাদের ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার ক্লাস আছে, কিন্তু আপনি ঘুরে দেখেন পাবলিক করা খুব বেশি হলে 100 থেকে 150 ভিডিও পাবেন। বুঝতে পেরেছেন? তো যারা শেখাতে চায় বা যারা হচ্ছে মানে টিচিং প্রফেশনে আছে, তারা তো আপনাকে এটা দিবে না, কারণ এগুলো পেইড ভার্সন, রাইট? তো যারা ফ্রি করে রাখছে তারা কারা? যারা ফ্রিতে দিচ্ছে তারা কারা? তারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ইনস্ট্রাক্টর না। তো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট দিয়ে আপনার কি লার্নিং হবে বলেন? আগ্রহ বাড়বে, হ্যাঁ, যে ওর কাছে শিখা যেতে পারে, তার এই উদ্দেশ্য তো আগ্রহটা বাড়বে। শেখানো না। হ্যাঁ, 2-একটা তা- বাড়তে পারে, কিন্তু ওদের তার ওদের উদ্দেশ্য ইউটিউবের তো ভিডিও, শেখানো না। ওরা তার নিজেরাও উদ্দেশ্য ওরা নিজেরাও ইউটিউবে ভিডিও আপলোড করবে, ভিডিওটা ভাইরাল হবে, খুব বেশি ভিউ হবে, এরকম টপিকে সে আলোচনা করবে। প্রতিদিন হ্যাঁ, নতুন নতুন কন্টেন্ট আপলোড করবে, এবং যেগুলো ভাইরাল ওরা হয়, ওরা যেগুলো ওরা মানুষ বলে তো এটা, খুঁজে। ওরা তো রাইট? বলে তো যে আমাদের ইউটিউব ভিডিও দেখে আমার এখানে আগের চেয়ে অনেক বেশি স্টুডেন্ট আসছে, এই আসছে, কিন্তু ওরা কখনোই ইউটিউবে আপনি যেভাবে বলছেন ঠিক ওইটাই, ওরা 2টা 3টা সিরিজ দিয়ে তারপর আর কোনো ভিডিও নাই, মানে বাকিটা শিখতে হলে আমার কাছে হ্যাঁ, আসে। সেটাই, অবশ্যই এটাই হয়। কারণ ফুল ফুল কোর্স কেউ কোনোদিন দেবে না আপনাকে। আচ্ছা,
এখন আপনি তাহলে কি করবেন? এই লার্নিং জার্নিতে, আপনার এই ফ্রেঞ্চ জার্নিতে আপনি যেটা করতে পারেন, আমরা তো প্রতিদিন কোনো না কোনো টপিকে আলোচনা করব, তাই না? প্রতিদিন আমাদের নতুন নতুন কিছু টপিক থাকবে। আপনি যেটা করবেন, এই টপিকে ইউটিউবে লিখে সার্চ করবেন। মনে করেন গতদিন আপনি আর্টিকেল পড়েছেন, ডিফিনিট আর্টিকেল পড়েছেন, আপনি ইংলিশে লিখেন ডিফিনিট আর্টিকেল ইন ফ্রেঞ্চ, ইউটিউবে সার্চ করবেন। ভিডিও তো হাজার হাজার আসবে, আপনি কোন ভিডিওটা চুজ করবেন? যেই ভিডিওটা ফরাসি নেটিভ স্পিকার দ্বারা শুট করা হয়েছে, বা যেই কন্টেন্টটা ফরাসি নেটিভ দ্বারা ক্রিয়েট করা হয়েছে, আপনি সেই কন্টেন্টটা চুজ করবেন। কেন? কারণ অলরেডি আর্টিকেলের বেসিক নলেজ আপনার জানা আছে। এখন আপনার ইউটিউব ভিডিও থেকে যেটা জানা দরকার, সেটা হচ্ছে তাদের নেটিভ উচ্চারণটা শিখে নেওয়া। কারণ আমরা বাইলিঙ্গুয়াল হিসেবে, মানে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যারা ফরাসি শেখাই, আমরা হাজার চেষ্টা করলেও কোনোদিন নেটিভ হতে পারবো না। যতদিন না আমরা ফ্রান্সে যাব বা ওই কান্ট্রিতে মুভ করব, হ্যাঁ আমি নেটিভ হতে পারবো। আমি যদি 5 থেকে 7 বছর বা মানে কম বেশি 3-4 বছরও যদি স্টে করি ফ্রান্সে গিয়ে, সেক্ষেত্রে হয়তোবা আমার নেটিভ যে ফ্লুয়েন্সি বা তাদের যে কালচার গুলো, নেটিভের যে কালচার একটা জানা থাকা দরকার, এই বিষয়গুলো আসবে। যতদিন না আমি সেখানে মুভ করছি, ততদিন আমি নেটিভ বলতে পারি না। আমি হাজার জানলেও আমি বলতে পারি না যে আমি নেটিভ, তাই না? এই জন্য আপনি সেই গ্রামারটাই বা সেই কন্টেন্টটাই চুজ করবেন যে কন্টেন্টটা আপনার অলরেডি জানা আছে, এবং সেটা হতে হবে ফরাসি স্পিকার। কারণ আপনি বেঙ্গলি স্পিকার দিয়ে অলরেডি সেই বিষয়টা অনুধাবন করেছেন। আমার কথা বলছি যে আমার মাধ্যমে আপনি সেটা শিখেছেন যে আর্টিকেল কিভাবে কাজ করে, আর্টিকেলের ফাংশনগুলো কি, পুরো গ্রামারটা আপনি বুঝেছেন। এখন আপনার দরকার একজন ফরাসি স্পিকার যার কথা শুনে আপনি ওই গ্রামারটা আবার প্র্যাকটিস করবেন। তাহলে যখন সে কথা বলবে, একজন ফরাসি স্পিকার যখন এই আর্টিকেলটা আবার শেখাবে ইউটিউব ভিডিওতে, তখন কি হবে? আপনি কিছু ওয়ার্ড ক্যাচ করতে পারবেন। ওইটা এক্সপ্লেইন করতে গিয়ে কখনো ইংলিশ এক্সপ্লেনেশন দেখবেন না, কারণ ইংলিশ বলি বাংলা বলি এটা আমার কাছ থেকে আপনি শিখে নেবেন। আপনার দরকার ফ্রেঞ্চ এক্সপ্লেনেশন। তো আপনি সেই ভিডিওটাই চুজ করবেন যেটা ফরাসিরা নেটিভ স্পিকার দ্বারা শুট করেছে। এতে করে হবে কি, আপনার লিসনিং দক্ষতা বাড়বে, আপনি নতুন নতুন ফ্রেঞ্চ ওয়ার্ড শুনতে পাবেন, এবং অনেকটা কালচারের সাথে একীভূত হয়ে যাবেন। মানে একজন নেটিভ স্পিকার যখন কথা বলে, তার ভিতরে কিন্তু কালচারাল একটা বিষয় থাকে, রাইট? তাদের নেটিভ যে কালচার, সেটার একটা বিষয় থাকে সেখানে ভিডিওতে। এবং তার যে মানে মুখের ভঙ্গি, অঙ্গভঙ্গি যেটাকে আমরা বলি, এবং হাত পায়ের মুভমেন্ট, বিভিন্ন শব্দের বলার সাথে সাথে এমন কিছু শব্দ আছে যেটা মুখের ভঙ্গি বা আপনার ভয়েস বলে দিবে যে আপনি কি বলতে চাচ্ছেন, রাইট? একটা একটা মনে করেন বললাম যে আসো, আরেকটা বললাম আসো, দুটাই কিন্তু আসো, রাইট? এরকম কাউকে ডাকছি যে কাম, আরেকজনকে বলছি কাম, বা অন্য অন্য একটা ভয়েস দিয়ে বলছি। তো এই যে দুইটা কাম বা দুইটা বাংলায় যদি বলি যে আসো, এই যে দুই ধরনের আমি কি বললাম, ইন্টোনেশন তৈরি করলাম, দুইটা দুই ধরনের ইন্টোনেশন দিয়ে যে আমি দুই ধরনের কথা বোঝাচ্ছি, এটা তো আপনাকে বুঝতে হবে। এটা তখনই সম্ভব যখন আপনি তাদের এই ধরনের ভিডিওগুলো দেখবেন, তাদের থেকে যখন আপনি কিছু শুনবেন। এভাবে করে আপনি লেভেলগুলো কমপ্লিট করবেন, A1 A2 B1, B1 পর্যন্ত এরকম লেভেল ওয়াইজ আপনি ভিডিও দেখবেন। এবং অনেক ওয়েবসাইট আছে যেগুলো লেভেল ওয়াইজ গ্রামার প্র্যাকটিস করার জন্য তৈরি করা হয়েছে। মানে অনেক ফ্রেঞ্চ শেখার জন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো লেভেল বেসড। মানে তারাও বিষয়টা এইভাবেই দেখে যে একজন লার্নার কখনো লেভেল স্কিপ করে কিছু শিখতে পারবে না। সে যে লেভেলে আছে তাকে সেই লেভেলের এক্সারসাইজ দিয়েই তাকে প্র্যাকটিস করাতে হবে, তাহলে সে কিছু শিখতে পারবে।
এই ধরনের দুই একটা লিঙ্ক আমাদের গ্রুপে দিয়ে দিয়ে দিন তাহলে। সমস্যা নাই, আমি স্টেপ বাই স্টেপ যখন যা প্রয়োজন হবে, যখন আমার মনে হবে যে আমার আজকে একটা পিডিএফ ফাইল শেয়ার করার দরকার আমি সেটা করব, যখন আমার কাছে মনে হবে আজকে একটা ইউটিউব ভিডিও শেয়ার করা দরকার আমি সেটা করব, একটা ওয়েবসাইট শেয়ার করার দরকার, সবই আমি স্টেপ বাই স্টেপ করব। আপনাদের কাজ হচ্ছে ক্লাস অনুসরণ করা এবং ক্লাসে যেভাবে গাইড করব সেইভাবে আপনি নিজেকে নিজের সময়কে ইউটিলাইজ করবেন। ঠিক আছে? ওকে, তাহলে মূল সারমর্ম কি, যে ইউটিউব ভিডিও দেখতে পারেন, মানে ফ্রেঞ্চ শেখার উদ্দেশ্যে যদি ভিডিও দেখতে চান দেখতে পারেন, তবে সেটা হতে হবে কি লেভেল বেসড, টপিক ওয়াইজ, মানে আপনার যে টপিক অলরেডি পড়া হয়েছে বা শেখা হয়েছে সেই টপিকে ফ্রেঞ্চ স্পিকারের কন্টেন্ট আপনি দেখবেন, এর বাইরে ফ্রেঞ্চ শেখার উদ্দেশ্যে কিছু দেখার দরকার নাই। ক্লিয়ার? ওকে। আর যদি সময় কাটাতে চান তাহলে ফ্রেঞ্চ দিয়ে ওইভাবে সময় কাটানোর দরকার নাই, আপনি ইউটিউবে গান শুনতে পারেন, ইংলিশ মুভি দেখতে পারেন, মানে যেটা বুঝবেন, হ্যাঁ সেরকম কিছু কন্টেন্ট দিয়ে আপনি সময় কাটাতে পারেন। অন্তত ফ্রেঞ্চ ফ্রেঞ্চ শেখা মানে শিখবো, ফ্রেঞ্চ সময়ও গান কাটবে। ফ্রেঞ্চ ফ্রেঞ্চ গানও শোনা যেতে পারে গান বুঝলেও। তো মানে এটাই বলছি যে আপনি চাচ্ছেন যে আমার সময়ও কাটুক, আমার ফ্রেঞ্চও শেখা হোক, এটা হবে না, এটা পসিবল না। আপনি যদি সময় কাটাতে চান আলাদা করে সময় কাটাবেন অন্য কিছু দিয়ে, মানে যেগুলো বুঝবেন সেই বিষয় দিয়ে। আর আপনি যদি ফ্রেঞ্চ শিখতে চান তাহলে ফ্রেঞ্চ জানা কন্টেন্ট দিয়ে আপনাকে সময় কাটাতে হবে। আচ্ছা, আমরা তাহলে পড়াশোনা শুরু করি, অনেক আলোচনা করলাম। আচ্ছা, শুরুতে বলেন গতদিন কি পড়েছিলাম? ডেফিনিট, ইনডেফিনিট, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আর কিছু পড়েছিলাম? আর 10টা ভার্ব লেখাইছি। 4টা ভার্ব। তারপরে ছিল হচ্ছে লে ফেনম, গুলো দেখেছিলাম, নাম্বার পার্সন অনুযায়ী মোট 6টা প্রোনাউন পড়েছিলাম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। জো, তু, ইলেল, নু, ভু, ইলেল, এগুলোই তো। ঠিক। ওকে, ইলেল সিঙ্গুলারে যেমন উচ্চারণ, ইলেল প্লুরালেও সেম উচ্চারণ, মানে প্রোনাউনের যে উচ্চারণটা সেটা সেম। ইল সিঙ্গুলার, ইল প্লুরাল, এল সিঙ্গুলার, এল প্লুরাল। কেন সেম উচ্চারণ? কারণ আমরা জানি যে সিঙ্গুলার ওয়ার্ডের উচ্চারণ আর প্লুরাল ওয়ার্ডের উচ্চারণ কি সেম হয়। কোনো একটা প্লুরাল ওয়ার্ড দেখার পরে সেটার সিঙ্গুলার চিন্তা করতে হবে, মানে উচ্চারণের নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ওয়ার্ডের উচ্চারণটা খুঁজে বের করবেন, যে উচ্চারণের নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ওয়ার্ডের উচ্চারণ কি রকম হওয়ার কথা, মানে সব নিয়ম অ্যাপ্লাই করবেন একসাথে। দেন সিঙ্গুলার ওয়ার্ডের উচ্চারণ যেরকম হচ্ছে একই উচ্চারণ করবেন প্লুরাল ওয়ার্ডের ক্ষেত্রেও। আচ্ছা, এটা পড়েছিলাম, প্রোনাউন গুলো পড়েছিলাম, তারপরে ডিফিনিট আর্টিকেল পড়েছি। মুসিমিজান, ডিফিনিট আর্টিকেল কতগুলো? ডিফারেন্ট আর্টিকেল হচ্ছে 3টা। কি কি? আ, উল, দে। না, ডিফারেন্ট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল লো, লা, লে। লো, লা, লা, লে। লে। লো কখন ব্যবহার করি? তো হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার। লাটা হচ্ছে ম্যাসকুলিন কোন ফ্যামিলি। নাউনের পূর্বে। আমরা জানি কোন নাউনের নাউন আর্টিকেল ছাড়া ব্যবহার করা যায় না, এক্সেপশন হচ্ছে প্রফেশন আর ন্যাশনালিটির ক্ষেত্রে। প্রফেশন আর ন্যাশনালিটিতে আমরা আর্টিকেল ব্যবহার করি না, এছাড়া
অন্য যত নাউন আছে সকল ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব, ইংলিশে আর্টিকেল থাকুক অথবা না থাকুক, কিন্তু ফরাসিতে আর্টিকেল থাকতে হবে, এটা মাস্ট। আচ্ছা, তাহলে লো ব্যবহার করি ম্যাসকুলিন সিঙ্গুলার কোন নাউনের পূর্বে, লা ব্যবহার করি ফেমিনিন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, ফেমিনিন সিঙ্গুলার কোন নাউনের ক্ষেত্রে, আর লে লে ব্যবহার করি মাস্কুলিন এবং ফেমিনিন প্লুরাল নাউনের উভয়ের ক্ষেত্রে, মানে প্লুরাল হলেই, ম্যাসকুলিন প্লুরাল হলেও লে, আবার ফেমিনিন প্লুরাল হলেও লে। আচ্ছা, একটা নোট ছিল, এই এল ডেফিনিট আর্টিকেল অ্যাপোস্ট্রোফি ব্যবহারের ক্ষেত্রে একটা নোট লো অথবা লা চেঞ্জ হয়ে এল অ্যাপোস্ট্রোফি হয় কখন? সেটা হচ্ছে লো লা প্লাস যখন ভাওয়েল ভয়েল থাকলে সেক্ষেত্রে অ্যালাপস্ট্রফি। Right. মানে ম্যাসকুলিন কোনো ওয়ার্ড অথবা ফেমিনিন, মানে ম্যাসকুলিন অথবা ফেমিনিন সিঙ্গুলার কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন আমরা লো লা ব্যবহার না করে এই দুইটার পরিবর্তেই এল অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। আর এই ডেফিনিট আর্টিকেল গুলোর অর্থ কিরকম হবে? ইংলিশে যখন ট্রান্সলেট করব অর্থ একটাই, দি অথবা দা যেটা বলেন, কারণ ইংলিশে ডেফিনিট আর্টিকেল একটা, ফরাসিতে বিভিন্ন ভেরিয়েশন হয়েছে। এই ভেরিয়েশন হওয়ার পেছনে কারণ কি? মানে একটা সব আর্টিকেল চারটা ভেরিয়েশন হচ্ছে কেন? আমি তুমি যে তারা পার্সোনাল ক্ষেত্রে যেতে গিয়ে কারণ আমরা জানি ফরাসি ভাষায় নাম্বার এবং জেন্ডার অনুযায়ী মোট চারটা ভেরিয়েশন হয়। একটা নাউনের চারটা ভেরিয়েশনের মধ্যে যে কোনো একটা ভেরিয়েশন হবে যে কোনো নাউন, হয় সে মাস্কুলার সিঙ্গুলিয়ে মানে ম্যাসকুলিন সিঙ্গুলার, অথবা ফেমিনিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, অথবা ফেমিনিন প্লুরাল। এই চারটা ভেরিয়েশনের কারণে, আর নাউন অনুযায়ী যেহেতু আর্টিকেল পরিবর্তনশীল অথবা যত অ্যাডজেক্টিভ আছে সবকিছুই পরিবর্তনশীল, এই কারণে সবকিছুরই আমরা চারটা করে, মিনিমাম তিনটা করে ভেরিয়েশন পাবো। মিনিমাম তিনটা কেন বললাম? ওই যে প্লুরালের জন্য অনেক সময় একটা হয়, আর বাকি দুইটার জন্য দুইটা, মানে সিঙ্গুলারের জন্য দুইটা, আর প্লুরালের জন্য অনেক সময় একটা হয়, আবার অনেক সময় দুইটা হয়। ঠিক আছে? আচ্ছা, মসিউ মায়ের শিকদার কেমন আছেন? আপনার সাথে কথা বলা হয়নি। ভালো। আচ্ছা, ভাবিও। ওকে, ça va bien, je vais bien, এরকম বলতে পারেন। গতদিন পড়েছিলাম ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের অর্থ হচ্ছে যেটা ইংলিশ ইকুইভ্যালেন্ট আর্টিকেল হচ্ছে এ, এন অথবা সাম, কারণ সামটাও আনকাউন্টেবল নাউন হিসেবে এটাও কি ইনডিফিনিট হিসেবে কাজ করে, রাইট? তাহলে এ, এন অথবা সাম অর্থে আমরা কি করব? ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। ফরাসি ভাষায় ইনডিফিনিট আর্টিকেল কয়টা? তিনটা। কি কি? উন, উ, দে। না, প্রথমটা আ, আমরা জানি আ। ইউ এন মিলে, মানে ভাওয়েল প্লাস এন সাউন্ড আছে, মনে আছে? জি। ইউ এন মিলে আ হয় এবং আই এন মিলেও আ হয়। তো এখানে ইউ এন মিলে আ, উচ্চারণটা আ। আ। দ্বিতীয়টার উচ্চারণ হচ্ছে উন, আ, উন, দে। তিনটা আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ওকে, ওটা কখন ব্যবহার করব? আ হচ্ছে মেল সিঙ্গুলার, উন হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, আর দে হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন প্লুরাল। ওকে, হেভিয়া। এটার ক্ষেত্রে ভাওয়েলের কোনো বিষয় নাই, ডেফিনিট আর্টিকেল যেমন ছিল ভাওয়েলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে সেরকম নাই। আচ্ছা, বসিউ নৈবেদ্য, উই আমরা ভার্বের বিষয়ে কিছুটা পড়েছিলাম, যে ফরাসি ভাষায় টোটাল ভার্বের জন্য মোট তিনটা গ্রুপ আছে। এই গ্রুপগুলোকে চেনা যায় কিভাবে? চেনার উপায় কি? ওই এক ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ ওকে, হচ্ছে ই এক, ওকে, থার্ড গ্রুপ হচ্ছে
এক, ওই। ওকে, তার মানে কোন ভার্বের বেস ফর্মের শেষে থাকবে এই এই অংশগুলো। যদি থাকে, জি। যে ইংলিশে যদি বলি ইয়ার, আইআর অথবা আরই, এই তিনটা গ্রুপ চেনার উপায় হচ্ছে কোন ভার্বের বেস ফর্মের শেষে এই অংশগুলো থাকবে। যদি থাকে তাহলে আমরা সেটাকে ক্যাটাগরাইজ করব, মানে তিনটা গ্রুপে এভাবে আলাদা করব। তিনটা গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে তিনটা গ্রুপের জন্য আমরা তিনটা নিয়ম পড়ব। তো ভার্ব আছে ফরাসি, এই ফরাসি ভার্বগুলোর জন্য আমরা তিন গ্রুপের তিনটা নিয়ম পড়ব। তবে এই নিয়মগুলো সব রেগুলার ভার্বের জন্য, যেগুলো নিয়ম মেনে চলে এই ভার্বগুলোকে আমরা রেগুলার বলি। এরকম ভার্বের সংখ্যা হাজার হাজার। আর এর বাইরে আরেক ধরনের ভার্ব আছে, সেটা হচ্ছে ইররেগুলার। ইররেগুলার ভার্ব প্রতিটা গ্রুপে বিদ্যমান, কিছুটা কম আর বেশি। যেমন ফার্স্ট গ্রুপে একটা ভার্ব, বাকি গ্রুপগুলোতেও এরকম ইররেগুলার ভার্ব আছে। ইররেগুলার ভার্বগুলো কোনো নিয়ম মেনে এগুলোর কনজুগেশন হয় না। ইররেগুলার ভার্বগুলো কি করতে হয়? মুখস্থ করতে হয়। আমরা সেই মুখস্থের দিকটা বিবেচনায় নিয়ে আমরা কয়েকটা ভার্ব পড়েছিলাম, মনে হয় 10টা ভার্ব লিখে 10টা। দিয়েছিলাম। 10টা না 5টা? 10টা। 10টা। আচ্ছা, এর মধ্যে একটা ভার্ব ছিল, ফার্স্ট গ্রুপের একমাত্র ইররেগুলার ভার্ব ছিল আলে। আলে অর্থ কি? টু গো। টু গো। টু গো। কেউ কি বলতে পারবেন এর কনজুগেশনটা? আহ আহ, j'ai জো। je, tu as, না, জো আহ, এর সাথে একটা কনজুগেশন আছে। আপনি যেটা বলছেন সেটা হ্যাভ ভার্বের কনজুগেশন। আচ্ছা। আপনি যেটা শুরু করেছেন সেটা হ্যাভ ভার্ব, মানে avoir। ও সরি, avoir। হ্যাঁ, আলে ভার্বটা দেখে বলেন, সমস্যা নেই। নোটবুক আচ্ছা, থাকলে দেখে বলেন। je vais, je vais, je vais, 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 je vais, tu vais, il va, elle va, না, আহ, আমরা প্রথম তিনটা ভার্বের উচ্চারণগুলো আলাদা ছিল এটা বলেছিলাম, যে জি। আলে, এথ, avoir, এই তিনটা ভার্বের কনজুগেশন বলি, উচ্চারণ বলি, সবকিছুই আলাদা। অন্য ভার্বগুলোর ক্ষেত্রে প্রথম তিনটা মিল থাকে, কিন্তু এই তিনটা ভার্বের ক্ষেত্রে এরকম কোনো মিল নাই, এগুলো প্রত্যেকটা ইউনিক। যেমন je vais, আমার সাথে বললেন, je vais, je vais, tu vas, tu vas, il va, il va, elle va, elle va, nous allons। nous allons, এখানে দুইটা শব্দের মাঝখানে লিয়েজো হয়েছে, লিয়েজো। nous allons, বললেন, nous allons, vous allez, vous allez, ils vont, elles vont। ils vont, elles vont. ওকে, মুসলিম মিজানুর, avoir ভার্বের অর্থ কি? avoir, টু হ্যাভ। to have, মানে কোনো কিছু থাকা। যেমন আমরা বলি যে I have, you have, he has, she has, we have, এরকম অর্থে আমরা avoir ভার্বের কনজুগেশন করব। কনজুগেশনটা বলবেন, দেখে বলেন, সমস্যা নেই। দোয়া, না, দোয়াই, যে এ আই মিলে এ হয়, দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে এটা একটা জোড়া, এ আই মিলে একটা জোড়া, তাহলে যে। যে হুম, বা তু আ, il est, tu as, হুম, il est, না, il a, ইল আ, il a, হুম, elle a, nous avons, লিয়েজো করেন, nous avons, nous avons, nous avons, vous avez, হুম, ils sont, elles sont. এস দিয়ে জ, লিয়েজো হবে, হ্যাঁ, আর লিয়েজো হলে জ। এসটা মাঝখানের লেটার,
ইলজ, এলজ। রাইট। ওকে, মুসি উমায়ের শিকদার। উই। আচ্ছা, আপনার কি ওই যে কি বলে এটাকে ওয়েব ক্যাম, এটা কি নষ্ট নাকি নাই, কোনটা? অ্যাকচুয়ালি ব্রোকেন, নষ্ট। আচ্ছা, এটা কি ফিক্স, মানে খুব দ্রুত এটা সমাধান করা যায় না? আচ্ছা, আমি ট্রাই করবো। আসলে এইভাবে অন্ধকারের মধ্যে ক্লাস করছি আপনার সাথে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আপনাকে। ওকে, আপনি বলবেন এথ নামের একটা ভার্ব আছে, এথ অর্থ জি। কি? টু বি। টু বি, যেমন আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ, উই আর, এরকম অর্থে আমরা বি ভার্বের কনজুগেশন গুলো করব। কনজুগেশনটা বলবেন। Je suis, হুম, tu es, ওকে, il est, elle est, হুম, nous sommes, vous êtes, ils sont, elles sont. আচ্ছা, যেটাতে বলেছেন ভুজেতে, এটার একটু মানে ক্লিয়ার করে দেই। এতে এই শব্দে ইটি ইএস আছে, জি। ওকে। বলেন তো উচ্চারণের নিয়ম অনুযায়ী এই শব্দটার উচ্চারণ কেমন হবে? নিয়ম অ্যাপ্লাই করেন। ইটি Vous êtes, ইএস, না না, উচ্চারণের নিয়ম অনুযায়ী এসটা বাদ দিলাম প্লুরালের জন্য। শেষে এস থাকার অর্থ হচ্ছে ওটা কি প্লুরাল, জি। এসটা বাদ দিলাম। তাহলে ফাইনাল লেটার ই, কোন শব্দের শেষে ফাইনাল লেটার যদি ই হয় তাহলে উচ্চারণে কি এটা মিউট থাকবে নাকি উচ্চারণ করতে হবে? করতে হবে। কোন শব্দের শেষে ই থাকলে সেটা ও উচ্চারণ ই হয়? থাকলে না, না না না। ই থাকলে উচ্চারণ হয় না, ই এর উপরে একটা চিহ্ন আছে আকস, সেই আকস থাকলে ও উচ্চারণ হয়, কিন্তু শুধু ইতে উচ্চারণ হয় না। তাহলে ইটাও সাইলেন্ট। এস আচ্ছা। সাইলেন্ট হইল প্লুরালের কারণে, ই সাইলেন্ট হইল সিঙ্গুলার ওয়ার্ডের শেষে ই থাকার কারণে। তাহলে জি। উচ্চারণটা হবে টি পর্যন্ত। তাহলে ভু জেট, ভু Vous জেট, êtes, রাইট। এরকম ভাবে নিয়ম অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, উচ্চারণের নিয়ম অ্যাপ্লাই করবেন। ওকে, তারপর এর পরে ইল, ils sont, elles sont. রাইট, ইল স, এল স, এখানে এস দি শব্দটা শুরু, অতএব এস এর উচ্চারণ শুরুতে কি হয়, স হয়, সিএইচ, জি। স। তাহলে ইল স, এল স, এখানে আর লিয়েজও হয়নি যেমন আবহাওয়া ভার্বে হয়েছিল, এটা এখানে সেরকম কোনো লিয়েজও হয়নি। ওকে, বাকিগুলো ট্রাই করি। মুসি নৈবেদ্য, ফ্যাক শব্দের জি। অর্থ কি? ফ্যাক, ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে টু ডু। টু ডু। গতদিন একটা অর্থ লিখে দিয়েছিলাম, আজকে আরেকটা অর্থ লিখে রাখেন। এই ফ্যাক ভার্বের পাশে আরেকটা অর্থ লেখেন, টু ডু অথবা টু মেক। আমরা যখন কোনো কিছু তৈরি করি তখনও আমরা এই ফ্যাক ভার্বের কনজুগেশন করব। যেমন আমি যদি বলি যে আই মেক কেকস, আমি কেক তৈরি করি, হ্যাঁ, তাহলে je fais des gâteaux, ওকে, অথবা les gâteaux cakes। আচ্ছা, এই ফ্যাক ভার্বের কনজুগেশন বলবেন, যেমন আই ডু, ইউ ডু, আই মেক, ইউ মেক, এরকম অর্থে আমরা কি করব? je fais, না, je fais, ফে, রাইট, je fais, tu fais, il fait, elle fait, euh, nous faisons, ওকে, vous faites, vous faites, ফেট, হু vous ফেট, faites, উই, vous faites, euh, ils font, elles font. উই, ইল ফঁ, এল ফঁ। তাহলে অর্থ কি রকম হবে এটা? ইল ফঁ, ইল ফঁ অর্থ কি? Uh, he makes, না, এখানে হবে they make
এখানে প্লুরাল অর্থে ইউজ হচ্ছে, দে ডু মানে অথবা ছেলেদের ক্ষেত্রে আর হ্যাঁ মেয়ে। যেহেতু বলেছি, যদি সিঙ্গুলারে বলতাম তাহলে বলতাম ইল ফে, ফে, ইল ফে। আর প্লুরালটা হচ্ছে ইল ফঁ, FONT, ইল ফঁ। ইল শুনে বোঝা যাচ্ছে না যে ইলটা সিঙ্গুলার না প্লুরাল, কিন্তু কনজুগেশন শুনে বোঝা যাচ্ছে যে এটা কোন কনজুগেশন কার সাথে। তাহলে ইল ফঁ যখন বলছি এটা হচ্ছে প্লুরাল কনজুগেশন। দে ডু অথবা দে মেক, এই দুইটা অর্থ হতে পারে। এরপরে যখন আমরা অবজেক্ট পড়ব, বিভিন্ন জিনিসের নাম পড়ব, দুই এক ক্লাসের মধ্যে বিভিন্ন জিনিসের নাম যখন পড়বো তখন আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। হ্যাঁ, আপাতত আমরা কনজুগেশনেই থাকি। ওকে, মুসলিম মিজান আছেন? মুসলিম উমার শিকদার। উই লিখ নামের জি একটা ভার্ব পড়েছিলাম, লিখ। to read. রাইট, লিখ, LIRE, লিখ, টু রিড। কিভাবে বলবেন যে আই রিড, ইউ রিড, হি রিডস, কিভাবে বলবেন? Je lis, tu lis, উই, il fait, elle fait. না 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 না, আপনি লিখ ভার্বের কনজুগেশন করছেন, আপনি ফেক ভার্বে চলে গেছেন। মানে শুরুটা করেছিলেন ঠিকই। ও আচ্ছা আচ্ছা ওই যে। ও, আমি হ্যাঁ, মনে হয় ভুল কপি করেছি, ওয়েট দেখুন, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, এখানে কেউ ভুল কপি করেছে আমি। আচ্ছা, এটা হচ্ছে লি, ইল এল সিঙ্গুলারে যেটা আছে LIT, লি, LIT। ও LIT, ওকে। হ্যাঁ, নুতে il কি লিখেছেন? je lis, tu lis, il lit, elle lit, নু, nous lit. না, আপনার পুরো পুরো কনজুগেশনটাই ভুল আছে। আচ্ছা, নু লিজন, নু লিজন, লিজন, LISON, S, LISONS, nous lisons, vous lisez, LISEZ, vous lisez, then il lise, plurale, LISENT, il lise, elle lise। ওকে। আচ্ছা, আমি কিন্তু আমাদের যে ওয়ার্ড ফাইল আছে সেটা আমি সাথে সাথে শেয়ার করে দেই, তো আপনাদের জি যদি প্রয়োজন হয় ওয়ার্ড ফাইল দেখেও পরবর্তীতে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, ওকে, মানে আপনি তো নোট করবেন, নোট করার পাশাপাশি আমার ওয়ার্ড ফাইলটাও দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। আচ্ছা, মুসলিম মিজান, জি ফন্ট ভার্ব পড়েছিলাম, ফন্ট। অন হ্যাঁ, PRENDRE, এরকম কোন ভার্ব আছে? PRENDRE, টু টেক, ফন্ট হ্যাঁ হ্যাঁ পড়েছি। ওকে, এটার কনজুগেশন বলবেন। ফন্ট মানে টু টেক, টু টেক তো ফন্ট টু উচ্চারণটা ফন্ট একটু কারেকশন করবেন। je prends, টু prends, ফন্ট ফন্ট ডি, ডিএস উচ্চারণ হবে না, কারণ ওই যে এস প্লুরালের জন্য বাদ দেন, এস প্লুরালের জন্য বাদ, কারণ শব্দ ভার্ব তো না নাউন এটা পরের বিষয়। শব্দের মধ্যে এস থাকলেই মনে করবেন এটা প্লুরালের এস। ওকে, এস থাকার অর্থই এটা প্লুরাল, তাহলে এস বাদ দিয়ে ডি পর্যন্ত ওয়ার্ড, তাহলে ডি ফাইনাল লেটার উচ্চারণ হবে কি মিউট থাকবে? ডি, টু ফন্ট আগে বলেন ডি উচ্চারণ হবে কি হবে না?
হবে। না, ফাইনাল লেটার ডি কেন উচ্চারণ হবে? আচ্ছা, ফাইনালটা ডি উচ্চারণ হবে না, AIOU। হ্যাঁ, তাহলে ফাইনাল লেটার ডি উচ্চারণ হচ্ছে না, প্লুরালের কারণে এস উচ্চারণ হচ্ছে না। তাহলে এন পর্যন্ত উচ্চারণ। je prends, ই এন মিলে অ, তাহলে je prends, je prends, এন পর্যন্ত তো উচ্চারণ। প, রাইট। তো প, হ্যাঁ, বাকিগুলো সেম। তারপর হচ্ছে tu prends, টু ফ, ইল ফ, এল ফ, টু ফনো, oui, উ ফনে, ওকে, ইল ফন, ফন, এল ফন। আচ্ছা। শেষের উচ্চারণটা হচ্ছে ফ্যান, একার দিয়ে বলেন। ফ্যান, আচ্ছা হ্যাঁ, ফ্যান, প্রয়োজনে লিখে রাখেন। শেষের ইল ফ্যান, উচ্চারণটা ফ্যান, একার, ফ্যান। ফ্যান, হুম, এল ফন, ফ্যান, ইল ফ্যান, এল এল ফ্যান। ফ্যান। ওকে, মসিউর নিবেদ্য আরেকটা ভার্ব বলেন যেটা আমরা গতদিন পড়েছিলাম। আহ পাক্তি, শক্তি, পাখতিখ। ওকে, পাখতিখ মানে টু লিভ। এই ভার্বের কনজুগেশনটা বলেন। je pac, tu pac, il pac, হুম, elle pac, nous pactons, vous pactez, ওকে, il pac, elle pac. ওকে, très bien। মসি উমায় শিকদার শক্তির ভার্বের কনজুগেশন করবেন, যেটার অর্থ হচ্ছে গো আউট, টু গো আউট। Je sors, না, je sors। je sors, রাইট। tu sors, il sort, elle sort, nous sortons, vous sortez, ils sortent, elles sortent. না, আমি বলেছিলাম যে ইল এল প্লুরালের কনজুগেশন থেকে সব সময় ইএনটি মিউট থাকবে, ইএনটি উচ্চারণ করা যাবে না। তাহলে আপনার উচ্চারণটা আসবে টি পর্যন্ত। Ils sortent, elles sortent. রাইট। এটা সকল এখানে ভার্বের, সেটা রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে। সকল ভার্বের ক্ষেত্রে প্লুরালের ইএনটি ক্ষেত্রে মিউট থাকবে। প্লুরালের ক্ষেত্রে এসটা তো উচ্চারণ হবে না, আর লাস্টে আরটা তো উচ্চারণ হবে না। কোথায়? এই যে এটার ক্ষেত্রে জোর সব। আচ্ছা, আচ্ছা, এসটা বাদ দিলাম, যে এটা প্লুরালের মতো একটা ওয়ার্ড, এস বাদ, তাহলে এস ও আর। হ্যাঁ, আমরা আর এর উচ্চারণে পড়েছিলাম না যে শুরুতে থাকলে কি হয়, ঘ হয়, মাঝখানে থাকলে খ হয়, শেষে থাকলে দুইটা সিচুয়েশন হতে পারে। মানে আর এর উচ্চারণে যেমন ডিফিকাল্টিজ আছে, একইভাবে কিছু ব্যতিক্রমও আছে। যে এটা কখনো উচ্চারণ হবে, বলেছিলাম দুইটা অপশন দিয়েছিলাম শেষের লেটার হিসেবে। আর যখন শেষের লেটার, তখন এটা উচ্চারণ হতে পারে, আবার নাও হতে পারে, সাইলেন্ট থাকতে পারে, অথবা খ উচ্চারণ হতে পারে। দুইটা সিচুয়েশন আছে। অ্যাজ এ কনসোনেন্ট এটা কি উচ্চারণ হবে সেক্ষেত্রে? না, এখানে কনসোনেন্টের বিষয় আসবে না, এটা উচ্চারণ হবে। সখ, সখ। ফাইনাল লেটারে দুইটা সাউন্ড আছে এই আর এর জন্য। যদি আর দিয়ে কোনো শব্দ শেষ হয়, সেটা সাইলেন্টও হতে পারে, আবার খ উচ্চারণ হতে পারে। কখন সাইলেন্ট হবে, কখন খ উচ্চারণ হবে, এটার কোনো নিয়ম নাই। এটা আপনাকে অভ্যস্ত হতে হবে, এই বিশেষ করে আর লেটারের সাথে। ওকে, কনফিউশন আছে আর কোনো? মানে আর লেটারের সাথে এর উপর কোনো ভরসা নাই। আর লেটার যখন যেভাবে শুনবেন তাকে সেভাবে অ্যাডাপ্ট করে নেবেন নিজের নিজের মতো করে। আচ্ছা, তাহলে এটার উচ্চারণ আর পর্যন্ত, সখ, জো সখ, তু সখ, ইল সখ, এল সখ। আচ্ছা, শেষে কে বলছিলেন এটা? মুসলিম উমর শিকদার শেষ করেছেন? জি, জি। ওকে, শেষেটা বলেছেন ইল সখ, এল সখ, টি পর্যন্ত উচ্চারণ হবে। আচ্ছা, সম্ভবত আরেকটা ভার্ব বাকি আছে, সেটা কি?
partir, to leave. পাখতি বলেছে, মহসিন নৈবেদ্য বলেছে। ও আচ্ছা। বনে কোনটা? 4 নম্বরে অর্থ কি? বনে To see, voir, বনে টু কাম হ্যাঁ, ভুয়াখ, ভুয়াখ, ভনিখ, দুইটা বাকি আছে, রাইট। একটা ভুয়াখ আর একটা ভনিখ। আচ্ছা মৌসুমী জান, আপনি বলেন ভনিখ, টু কাম। বনে টু কাম जो বনে টু বনে না না, je viens, টু bien viens, viens, bien जो via tu via il via elle via tu vono vone il vine il il vient, vine और il Vienne, vient il elle vient vient। elle vient ওকে, মসিউমার শিকদার, আপনি ভুয়াখ ভার্বের কনজুগেশন করবেন। টু সি, je vois, tu vois, il voit, elle voit, nous voyons, ওই euh, vous voyez, 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 vous voyez, il voyait, il il voit, voit, il voit, il elle voit, 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 ও আই পর্যন্ত উচ্চারণ, ভি il, ও আই, কারণ ইএনটি সাইলেন্ট, তাহলে ও আই পর্যন্ত উচ্চারণ হলে উচ্চারণ হবে ভোয়া, ইল il ভোয়া, voit. এল ভোয়া। আচ্ছা, আজকেও কয়েকটা নোট রাখেন যেগুলো আমরা ফেস করলাম ইতিমধ্যে। এরকম কিছু উচ্চারণ, ফাইনাল লেটার, লেটার যদি, লেটার বানান কি, LETT, ফাইনাল লেটার যদি ER অথবা EZ অথবা ই এর উপরে আকস থাকে, এই তিনটা ফাইনাল লেটারে যদি এরকম তিনটা সিচুয়েশন পান, তাহলে এই তিনটা সিচুয়েশনের উচ্চারণ সেম হবে, মানে এ সাউন্ড হবে, এ সাউন্ড। যেমন পাখ, এটা কি হবে? Parler, parler পাখলে, এটা কি হবে? parler, parler পাখলে, এটা কি হবে? পাকলে parler পাখলে। মানে তিনটা সিচুয়েশনের সেম উচ্চারণ, শেষে ইআর, ইজেড এবং ই এর উপরে আকস, তিনটাই এ সাউন্ড হয়। আরেকটা হচ্ছে ই, মানে ফাইনাল লেটার যদি ই ও এন হয়, এটার উচ্চারণ ইয়া, ইয়া, বলেন ই ia, আ, ia ইয়া, ইয়া রাইট। মানে যে লেটারের সাথে হবে তার সাথে, যেমন বি এর সাথে যদি বলি, সামনে বি দিয়ে যদি বলি তাহলে বিয়া। ia যদি আচ্ছা উদাহরণ দিচ্ছি, এটা বিয়া, ইয়া এটা মিয়া মিয়া, এটা chien, সিয়া শিয়া, রাইট। বিয়া, মিয়া, শিয়া। তাহলে শব্দের শেষে আই ই এন থাকলে এরকম হয়, কিন্তু শব্দের শেষটা যদি একটু এরকম হয়, মানে এটার সাথে জাস্ট আরেকটা এন ও, তাহলে কি হবে? ইয়ান, মানে জাস্ট একটা এন ও যোগ করলাম, ওখানে ছিল ইয়া আর এখানে এন ই যোগ করলাম, তাহলে হয়তো ভাবতে পারেন এটা এন ই মানে ন যোগ হয়েছে, তাহলে ইয়ান হওয়ার কথা,
নিয়ম অনুযায়ী ইয়ান হওয়ার কথা, কিন্তু এটা ইয়ান না, এটা একার দিয়ে বলতে হবে ই এন, ই এন, মানে বিয়া বিএন হবে, বিআন হবে না, বিয়া বিয়ান হবে না, বিয়া বিএন। যদি এরকম কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? বিএন, বিএন। একইভাবে মি এন, মিএন, সিএন, সিএন। তাহলে শব্দের শেষে এরকম পাওয়া গেলে আমরা এটার উচ্চারণ এরকম করব। আচ্ছা, কিউ ইউ ইকুয়াল যে ক হয় এটা বলেছিলাম। জি কিউ ইউ ক হয় এটা বলেছিলাম। তারপরে এটা লিখে রাখেন, এটাও ফাইনাল লেটারে যদি কিউ ইউ ই থাকে তাহলে আপনি যে সাউন্ডটা দিয়ে শেষ করবেন সেটা হচ্ছে ক সাউন্ড, মানে ক বলেই শেষ করবেন। ওই আগের নিয়মেই যায়, যেমন হচ্ছে শেষে ই আছে এটা মিউট, তাহলে কিউ ইউ মিলে ক, মানে আগের নিয়মটা অ্যাপ্লাই করলেও হয়। তারপর আমি এখানে লিখে দিচ্ছি যে কিউ ইউ ই যদি থাকে আমরা নর্মালি কু বলি, মানে না জানলে হয়তো বা কু বলবো, কিন্তু এটা কু না, জাস্ট ক দিয়ে শেষ করতে হবে। উদাহরণ দিচ্ছি, যেমন এটা একটা ওয়ার্ড, কি হবে ওয়ার্ডের উচ্চারণ? বুটিক। বু বুতিক, মানে শেষে ক দিয়ে শেষ করলাম, এই অংশটার উচ্চারণ করলাম ক, তাহলে বু টিক। ও ইউ মিলে উ হয়, এটা আমরা জানি, ভাওয়েলের একটা জোড়া। বুতিক, বুতিক। আবার দেখি, আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে জি ইউ ই যদি থাকে শব্দের শেষে সেটাও গ দিয়ে শেষ হবে, জাস্ট গ একটা সাউন্ড দিয়ে শেষ হবে। যেমন এটাই দেখি, লং, এখানে একটু অনুস্বারের মতো একটা সাউন্ড হবে লং, তাহলে লং বলার শেষে একটা